সুস্বাগতম বন্ধুরা যারা রয়েছেন কাজের সন্ধানে দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আপনারা নিয়মিত দেখে থাকেন এই অনুষ্ঠানের বিশেষত্বই হলো কোথায় কাজের খবর রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরে থাকি। আজও এরকম প্রচুর চাকরির খবর রয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের অধীনে, রাজ্য সরকারের অধীনে প্রচুর সরকারি চাকরি। সত্যি কথা বলতে কি পুরোটাই সরকারি চাকরির খবর। সরকারি চাকরির এত খবর রয়েছে যে এই কাজের সন্ধানে অনুষ্ঠান আপনারা যারা নিয়মিত দেখছেন আপনাদের উদ্দেশ্যেই কিন্তু এই কম্পাইল করে এনে থাকি। হ্যাঁ, আজ শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে এসএসসির তত্ত্বাবধানে, এসএসসি যে পরীক্ষাগুলো পরিচালনা করে থাকে সেই এসএসসির পরিচালনায় এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ যারা মাধ্যমিক পাশের পর চাকরির কথা ভেবে থাকেন, ভাবেন যে না মাধ্যমিক পাশ করেছি, এখন যদি কোনো একটা চাকরি পেয়ে যেতে পারি, তাও সরকারি চাকরি, আরেকটু ভালোভাবে বললে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি। একদম ঠিক, কেন্দ্রীয় সরকারের অধীনে যতগুলো অফিস রয়েছে প্রত্যেকটা রাজ্যতে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সেগুলোতে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, যার সর্বনিম্ন যোগ্যতা প্রয়োজন হয় মাধ্যমিক পাস। উচ্চশিক্ষিত যারা রয়েছেন আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন। আপনারাও কিন্তু সেই মেধা পরীক্ষায় যদি সফল হন আপনারাও চাকরি পেয়ে যেতে পারেন। ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। এটাই হচ্ছে এই সপ্তাহের সবচেয়ে আকর্ষণীয় খবর। হ্যাঁ, আগরতলায় বসে পরীক্ষা দেবেন। শুধু আগরতলা কেন, যারা যে রাজ্যে বাস করেন সেই রাজ্যের যে রাজধানী অঞ্চল রয়েছে সেখানটায় সেন্টার পড়বে। আরও যদি কিছু অতিরিক্ত বড় শহর থাকে কোনো রাজ্যে, আমাদের রাজ্যে একটা রয়েছে রাজধানী, অতএব রাজধানীতে প্রত্যেকটা রাজ্যেরই একটা করে রাজধানী থাকবে, কিন্তু রাজধানীর পাশাপাশি বড় শহরও রয়েছে বেশ কিছু রাজ্যে। তো আমাদের রাজ্যের যদি কথা বলি, সে আগরতলা বেসড আপনার সেন্টার পড়বে। আগরতলার আশেপাশে যতগুলো এই ধরনের সেন্টার, কম্পিউটার বেসড টেস্টের জন্য যে সেন্টার, সে ধরনের যে সেন্টারগুলো রয়েছে সেখানটায় সিট পড়বে। অনেকে জিজ্ঞেস করে থাকেন, আর বিশেষ করে যেহেতু মাধ্যমিক পাশদের চাকরি, তো যারা নবাগত নতুন করে মাধ্যমিক পাশ করেছেন আপনারাই হয়তো ভাবছেন যে হ্যাঁ, এই চাকরির জন্য তো আবেদন করা যায়। একদম ঠিক, এই চাকরির জন্য আবেদন করা যায়। আপনাদেরই কিন্তু অনেকেই সেন্টার কোথায় পড়বে সেটা জিজ্ঞাসা করে থাকেন, আর তাদের উদ্দেশ্যেই বলে রাখছি, যদি এক কথায় বলি আগরতলায় সেন্টার পড়বে, তবে কিন্তু অনেকেই স্যাটিসফাই হন না, সন্তুষ্ট হন না। তারা ভাবেন আগরতলায় আগরতলার কোথায় সেন্টার পড়বে। এর জন্য যদি আরেকটু বিশদভাবে বলি, আগরতলা তার সন্নিহিত যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে আমি যদি একদিক থেকে ঘুরে আসি, যেমন ধরুন রয়েছে আনন্দনগরে ভবনস কলেজ, রয়েছে টেকনো ইন্ডিয়া কলেজ, হ্যাঁ সেটাও রয়েছে, সবাই চেনেন সেটা। রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি সূর্যমণিনগর। এদিকে শহরে যদি বলি, শহরে দশমীঘাট জেপিসি ক্লাবের সঙ্গে সেখানটায় রয়েছে স্ক্যাম্পার বলে একটা অফিস রয়েছে, সেখানটায়ও কিন্তু পরীক্ষার সেন্টার পড়ে থাকছে। রয়েছে দুর্গাচমুনিতে বিপণী বিতান, সেখানেও রয়েছে কম্পিউটারের পয়েন্ট যেখানটায় পরীক্ষার সেন্টার পড়ে থাকে। রয়েছে কামালঘাটের দিকে যদি যাই, সেখানটায় ইকফাই কলেজ রয়েছে। আগে যেই জিরানিয়ার দিকে যে এনআইটি, সেখানটায়ও কিন্তু সেন্টার পড়তো। ইদানীন্তনকালে সেই সেন্টারটা বেশি একটা পাওয়া যাচ্ছে না, সেখানটায় নিজস্ব পরীক্ষা পড়ে যাচ্ছে বলে হয়তো সেন্টার তেমন একটা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এর বাইরেও কিন্তু তেলিয়ামুড়াতে সেন্টার রয়েছে, খোয়াইতে সেন্টার রয়েছে, এইভাবে বিভিন্ন জায়গাতে সেন্টার রয়েছে। তো কোথায় কার সেন্টার পড়বে এটা আগ বাড়িয়ে বলা যাচ্ছে না, তবে যখন এডমিট কার্ড পাবেন
অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু আপনি আপনার সেন্টার এবং পরীক্ষার ডেট পেয়ে যাবেন। আর এই যে পরীক্ষার কথা আগে বলছি, হ্যাঁ প্রয়োজন রয়েছে, কেননা এই এমটিএস ঠিক 1 বছর আগেও কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। সেই বিজ্ঞপ্তির পর দেখেছিলাম যে এত সংখ্যক প্রার্থী অ্যাপ্লাই করে থাকেন, যারা পরীক্ষা নিয়ে থাকেন তারা পরীক্ষার সেন্টার এবং পরীক্ষার দিন স্থির করার জন্যে অনেকটা সময় নিয়ে নেয় এবং অনেক দিন ধরে পরীক্ষার পর্বটা চলতে থাকে। তাই একবারই কথাগুলো বলে রাখছি, হ্যাঁ আগস্ট মাসে আপনাদের পরীক্ষা হবে। এবার চলুন আরেকটু বিস্তারিত বলে দিই। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষাটা কে নেবে? এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। এটা সর্বভারতীয় পরীক্ষা। স্টাফ সিলেকশন কমিশনের যে সর্বভারতীয় যে কমিশন রয়েছে, নিগম রয়েছে, তাদের যে জোনাল যে বিষয়টা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা জোন, নর্থ ইস্ট জোনের আন্ডারে আমরা রয়েছি। অতএব এসএসসির যে অ্যানি রিজিয়নটা, যেটাকে আমরা বলবো নর্থ ইস্ট রিজিয়ন, সেই নর্থ ইস্ট রিজিয়নের যে ওয়েবসাইট রয়েছে সেখানটায় ক্লিক করে লগ অন করে সেখানে কিন্তু আমাদের অনলাইনে ফর্ম ফিল আপগুলো করতে হবে। হ্যাঁ, সবাই তাকিয়ে থাকি বা জানতে চেষ্টা করি যে শূন্যপদের সংখ্যাটা কত। একদম ঠিক, এই এমটিএসের যে পরীক্ষাটা হয়, মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের যে পরীক্ষাটা হয়, সেক্ষেত্রে কিন্তু একদম শুরুতে ভ্যাকেন্সির কথাটা জানানো হয় না। সবসময় একটা কথাই বলে থাকে যে শূন্যপদের নিরূপণের কাজ চলছে, অর্থাৎ এখনও নাকি মোট কত সংখ্যক শূন্যপদ হবে সেটা নিরূপণ করা হয়নি, যাচাই করা হয়নি, জানেননি এসএসসি। তাই বলে দেয় যে ভ্যাকেন্সির বিষয়টা পরে, যখন পুরো এই গণনার কাজ শেষ হবে, গণনা বলতে কোন রাজ্যে কতগুলো শূন্যপদ রয়েছে সেই হিসেবটা বেরিয়ে আসবে, তখন কেন্দ্রীয়ভাবে অর্থাৎ এসএসসির যে দিল্লিতে যে তাদের হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে জোন বেসিস প্রত্যেকটা মানে অঞ্চল ভিত্তিক শূন্যপদের সংখ্যাটা জানিয়ে দেওয়া হয়ে থাকে। এটাই বিগত প্রায় ধরুন 5-7 বছর ধরেই কিন্তু আমরা এই জিনিসটা দেখে আসছি। তো যাই হোক, যেটা বলছিলাম, শূন্যপদের সংখ্যাটা এই মুহূর্তে তেমন আবশ্যকতা নেই, কিন্তু যেহেতু জানানো হবে বলা হয়েছে, তো ওটার দিকে আর আমরা তেমন একটা দৃষ্টি দিচ্ছি না। এখন প্রয়োজনীয় যে বিষয়গুলো, তার মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, সেটা হচ্ছে বয়সের সীমারেখাটা। হ্যাঁ, অনেক কর্মপ্রার্থী বন্ধুরাই কিন্তু তাকিয়ে থাকেন যে এই যে বলছেন এমটিএসের চাকরি, মাধ্যমিক পাশদের চাকরি, বয়সের সীমারেখাটা কত? সেটা 18 থেকে 27 পর্যন্ত। হ্যাঁ, 27 পর্যন্ত। অনেকেই ভাবছেন যে না, এর থেকে বেশি বয়স হলে বা 18-র কম হলে না, চলবে না। আর যখন হিসেব করবেন, আপনি আপনার বয়সটাকে হিসেব করবেন, আপনার বয়স 18 থেকে 27-এর মধ্যে রয়েছে কিনা, একটা ডেটকে টার্গেট করে কিন্তু সেটা করতে হয়। সেই ডেটটা হচ্ছে 1/8/2019। আশা করি বুঝে নিয়েছেন। 1 আগস্ট 2019। 2019 সালের 1 আগস্ট পর্যন্ত আপনি কিন্তু বয়সের হিসাবটা করবেন। ওই ডেটের মধ্যে যদি আপনার বয়স 18 থেকে 27-এর মধ্যে হয়, তবে আপনি এর জন্য উপযুক্ত। এই যে কথাটা বললাম, সেটা কিন্তু শুধুমাত্র জেনারেল প্রার্থীদের জন্যে, সাধারণ প্রার্থীদের জন্যে। যারা ওবিসি রয়েছেন, আপনাদের জন্যে বয়সের ছাড় পেয়ে যাবেন, 3 বছরের ছাড়। যারা এসসি বা এসটি রয়েছেন, আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন 5 বছরের জন্যে। আর এই যে ছাড়ের কথা বলছি, এটাও কিন্তু একটা অনেক সময় অনেক কর্মপ্রার্থী বন্ধুরা জিজ্ঞেস করে থাকেন যে ছাড়ের কথাটা যে বলছেন সেটা কি ন্যূনতম দিকে, অর্থাৎ কমের দিকে না বেশির দিকে? হ্যাঁ, অনেকেই অজ্ঞাত বিষয়টা, আবার অনেকে জানেন। যারা জানেন না, প্রশ্ন করতেই পারেন। আপনারা করছেন প্রশ্ন, আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্যই বলছি। বয়সের
যে ছাড়টা দেওয়া হয়ে থাকে সেটা ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়ে থাকে। অর্থটা হচ্ছে যারা ওবিসি রয়েছেন আপনাদের এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ধরা হবে 30 বছর পর্যন্ত। যারা এসসি বা এসটি রয়েছেন আপনাদের বয়সের ঊর্ধ্বসীমা ধরা হবে 32 বছর পর্যন্ত। একইভাবে যারা দিব্যাঙ্গন রয়েছেন বা শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীরা রয়েছেন আপনাদের জন্যে বয়সের ছাড় রয়েছে 10 বছরের, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা ধরা হবে 37 পর্যন্ত, 37 পর্যন্ত। একইভাবে বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সি যে প্রার্থীরা রয়েছেন আপনারা যদি পুনর্বিবাহ না করে থাকেন তবে আপনাদের জন্য কিন্তু বয়সের একটা ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়ে থাকে। এটা কেন্দ্রীয় সরকারের যে সিস্টেম অনুযায়ী চলছে সেক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে 8 বছরের। তো যাই হোক, বয়সের ছাড়ের কথা একটা অনুচ্ছেদ আকারে বলে দিলাম আপনারা জেনে নিলেন। এখন যেটা আবশ্যক, অনলাইনে আবেদন করতে হবে অবশ্যই এসএসসির ওয়েবসাইটে লগ অন করে। আর এই যে অনলাইনে আবেদন করবেন, অনেকে হয়তো আমার কথা শুনে এখনই শুরু করে দিয়েছেন বা অনেকে হয়তো আরও 2-4 দিন আগেই ব্যাপারটা জেনে চেষ্টা করে যাচ্ছেন। একদম ঠিক এই মুহূর্তে এসএসসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে সবাই ঝাঁপিয়ে পড়েছেন, ভাবছেন এই মুহূর্তে অ্যাপ্লাই করে ফেলব। না, আপনার চেষ্টা বৃথা হচ্ছে, আপনি পারছেন না। কেন পারছেন না? কারণটা হচ্ছে এসএসসির যে ওয়েবসাইটে আপনি লগ অন করে অ্যাপ্লাই করবেন ঠিক এই মুহূর্তে কিছুটা কমপ্লিকেটেড, জটিল। আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনার এলিজিবিলিটি অর্থাৎ আপনি যোগ্য কিনা সেটা যাচাই করা হবে। এইভাবে ধাপে ধাপে আপনাকে অন্ততপক্ষে 5টি স্টেপ পেরিয়ে আপনাকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। স্বাভাবিক কারণে দেখা যাচ্ছে কি অনেক প্রার্থীরাই সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করে বেরিয়ে আসতে পারছেন না। তাই আপনাদের প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে প্রথমে ইনস্ট্রাকশনটা দেখে নেবেন, এরপর দেখবেন হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখে নেবেন। সেটা দেখে অতঃপর যদি আপনি প্রথমবার অ্যাপ্লাই করতে বসেন আমি বলবো অন্ততপক্ষে কোনো বিশেষজ্ঞকে সাথে নিয়ে বসবেন। আর নয়তোবা আপনি যারা জানেন বিষয়টাতে সেটাতে তার হাতে তুলে দিন, ওনাকে ফিল আপ করার সহযোগিতা করতে বলুন। আর এরপরও যদি আপনাদের হাতে কলমে বা পুরো কৌশলটা জেনে নেওয়ার খুবই আগ্রহ থাকে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, যেমনটাই করছেন। আপনারা এই ফোন নম্বর নোট করে থাকেন 9436120305। এই নম্বরে যোগাযোগ করে যদি আপনারা আমাদের সঙ্গে পার্মানেন্টলি যোগাযোগ স্থাপন করে নিতে পারেন তবে কিন্তু এই কাজের সন্ধানে অনুষ্ঠানের যে প্রকৃত স্বাদটা, যেমন ধরুন যারা আমাদের সঙ্গে যোগাযোগে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই বিজ্ঞপ্তির যে অরিজিনাল নোটিফিকেশনটা সেটা কিন্তু পেয়ে গেছেন। 46 পাতার যে নোটিফিকেশনটা সেটা কিন্তু ইতিমধ্যে তারা পড়ে নিয়েছেন, বুঝে নিয়েছেন এবং ফিল আপ করার চেষ্টা করে যাচ্ছেন। যারা এখনও লিঙ্কে আসেননি বা যোগাযোগ স্থাপন করেননি আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি, এই নোটিফিকেশনগুলো অর্থাৎ চাকরির বিজ্ঞপ্তির যে নোটিফিকেশনগুলো সেগুলো সবিস্তারে এবং অরিজিনাল নোটিফিকেশনটা যদি সবার আগে আপনি পেতে চান তবে অবশ্যই আমাদের সঙ্গে আপনার যোগাযোগ স্থাপন করা আমার মনে হচ্ছে আবশ্যক। হ্যাঁ, যারা যোগাযোগ স্থাপন করছেন না আপনারাও কিন্তু জেনে নিতে পারছেন, তবে একটু দেরিতে বা একটু তাড়াতাড়ি, এই হচ্ছে ডিফারেন্সটা। তো যাই হোক, আবার আসি মূল কথায়। যে কথাটা হচ্ছে যে এই যে এমটিএসের অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে তো আর চাকরি হবে না, এর জন্য আপনাকে কিন্তু জোরদার প্রস্তুতি নিতে হবে। অ্যাপ্লাই করার যে সময়সীমাটা একটা নির্দিষ্ট তারিখ থাকবে, এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে। যে তারিখটা হচ্ছে শেষ তারিখ
সেটা হচ্ছে 29 মে। তো হিসেব করে বুঝে নিয়েছেন 1 মাসের চেয়েও কিন্তু বেশি দিন রয়েছে। তো তার জন্যে আপনাদেরকে অন্ততপক্ষে অ্যাডভাইস করব, একেবারে শুরুতে বসবেন না আর শেষ সময়ের অপেক্ষা করবেন না। অর্থাৎ 3-4 দিন চলে যাওয়ার পর আপনারা অনলাইনে আবেদন করার জন্যে শুরু করে দেবেন। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনার অনলাইনে আবেদনের কাজটা সেরে নেবেন। তাইলেই আপনার অনলাইনে আবেদনের যে মূল বিষয়টা সেটা আপনার একেবারে সাকসেসফুল হয়ে যেতে পারবেন। হ্যাঁ, শেষ সময়ে অনেক কর্মপ্রার্থী বন্ধুরাই কিন্তু সার্ভার প্রবলেমের কারণে অনলাইনে ফর্ম ফিল আপ করতে বঞ্চিত হয়ে যায়। বিগত সময়ে আমরা দেখেছি এরপর কিন্তু কোনো রকমভাবেই কিন্তু আর অ্যাপ্লাই করা যাবে না। আর বেশ কবছর ধরেই কিন্তু অফলাইনে যে আবেদন করার যে পদ্ধতি সেটা কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই কেবলমাত্র অনলাইনেই আপনাকে আবেদন করতে হবে। হ্যাঁ, আর আবেদন যখন করবেন তখন আপনার যত সমস্ত ডকুমেন্টস রয়েছে, একেবারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আপনার যত সমস্ত সার্টিফিকেটস রয়েছে সবগুলোকে পাশে নিয়ে বসবেন। কখন কোন সার্টিফিকেটের কোন নম্বরটা জানাতে হবে, আপলোড করতে হবে, সেটা কিন্তু আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে বসেছেন হঠাৎ করে দেখলেন যে এমন একটা নম্বর চেয়ে বসেছে আপনার হাতের কাছে নেই। আপনি ওইটাকে জোগাড় করতে করতে বা সংগ্রহ করতে করতে আপনার কিন্তু টাইম আউট হয়ে গেল। অর্থাৎ এই যে আপনার সেশনটা থাকে অনলাইনে অ্যাপ্লাই করার জন্যে সেটা এক্সপায়ার্ড করে যায়। তো পরবর্তী সময়ে যখন আপনি আবার করতে যাবেন তখন অনেকটাই প্রবলেমে পড়ে যেতে হয়। কখনো বলে এই নামের ক্যান্ডিডেট অলরেডি রেজিস্টার্ড, আবার কখনো বলে এই নামের ক্যান্ডিডেট এক্সিস্টেড। বিভিন্ন ধরনের মেসেজ আসে, এরর দেখা দেয়। এবং তার জন্যে আমি বলবো অন্ততপক্ষে যারা অনলাইনে আবেদন করতে আগ্রহী রয়েছেন বা ইচ্ছুক রয়েছেন, আপনারা আবেদন করার আগে আপনার সমস্ত ডকুমেন্ট সার্টিফিকেটস আপনার হাতের কাছে রেখে দেবেন। যে ক্ষেত্রে অর্থাৎ যাদের ক্ষেত্রে অনলাইনে আবেদন করার সময় আপনার ফি পেমেন্ট করতে হবে, আপনারা ফি পেমেন্টের যে বিধি ব্যবস্থা রয়েছে সেগুলোও কিন্তু আপনার জেনে নিতে হবে। সে অনুযায়ী কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুত থেকেই আপনি অনলাইনে আবেদন করা শুরু করবেন। হ্যাঁ, শেষ তারিখটাও বলে দিয়েছি 29 মে পর্যন্ত। এইবার যে কথাটা আরেকটু জানা আবশ্যক সেটা হচ্ছে আপনার যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু কম্পিউটার বেসড টেস্ট। অর্থটা হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। অর্থাৎ আপনাকে অনলাইনে পরীক্ষা দিতে হবে, কম্পিউটারের সামনে বসে আপনাকে পরীক্ষা দিতে হবে। কম্পিউটারের মাধ্যমে আপনার প্রশ্ন করা হবে এমসিকিউ, আর মনিটরেই কিন্তু অপশন দেওয়া থাকবে। আর উপযুক্ত যে অপশনটা আপনার আনসার বলে মনে হবে সেটা মাউস দিয়ে ক্লিক করে এরপর আপনি সেভ নেক্সটে যাবেন পরবর্তী কোশ্চেনটাকে আনার জন্যে। তো এই যে পদ্ধতি এটাকে সিবিটি বলা হয়। আর সিবিটির জন্য সেন্টারের কথা তো আগেই বলে দিয়েছি। আগরতলা বা তার সন্নিহিত অঞ্চলগুলোতে যে সেন্টার রয়েছে সেখানটায় সেন্টার পড়বে। এবার পরীক্ষার ডেটটা, হ্যাঁ, সেটা শুরু হবে আগস্টের 2 তারিখ থেকে আর শেষ হবে সেপ্টেম্বরের 6 তারিখে। তার অর্থটা হচ্ছে প্রায় ধরুন 40 দিন ধরে। কার কোন দিনে পরীক্ষা হবে সেটা কিন্তু আগ বাড়িয়ে বলা সম্ভব নয়। যখন আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এদের ওয়েবসাইট থেকে, কোনো চিঠি কিন্তু বাড়িতে বাই পোস্টে আসবে না। আপনাকে অনলাইনে যেমন আবেদন করতে হবে, অনলাইনেই কিন্তু আপনার অ্যাডমিট কার্ড বা হল টিকিট ডাউনলোড করে নিতে হবে। আর সেই হল টিকিটে বা অ্যাডমিট কার্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার পরীক্ষার সেন্টার কোথায়, কোন সেশনে আপনার পরীক্ষা হবে আর কোন তারিখে আপনার পরীক্ষা হবে। সেই বিষয়গুলো আপনি অ্যাডমিট কার্ডে জেনে নিতে পারবেন। আর যেটা বলছিলাম, এই 40 দিন লাগাতার যে পরীক্ষা হবে, কার কোন দিন পরীক্ষা হবে, কোন অ্যালফাবেটের প্রার্থীরা
কবে পরীক্ষা দেবেন, এভাবে অনেক ধরনের পদ্ধতি করে অ্যাডমিট কার্ডে ডেট লেখা হবে। সে অনুযায়ী আপনাদের কার কবে পরীক্ষা হবে সেটা জেনে নিতে পারবেন। এবার তো গেল, এটা হচ্ছে টায়ার 1-এর পরীক্ষা। তার মানে হ্যাঁ, কিছু কিছু পোস্ট রয়েছে যেই পোস্টগুলির জন্য আপনাকে টায়ার 2 পরীক্ষা দিতে হবে। অর্থটা হচ্ছে দুটো স্তরের পরীক্ষা। প্রাথমিক স্তরের পরীক্ষা বললাম আগস্ট সেপ্টেম্বরে হবে। সেই প্রাথমিক স্তরের পরীক্ষায় যদি আপনি সফল হন, তারপর কিন্তু আপনাকে আবার টায়ার 2-র পরীক্ষা দিতে হবে। সেই টায়ার 2-র পরীক্ষাটা তুলনামূলকভাবে টায়ার 1 পরীক্ষার চেয়েও সহজ। হ্যাঁ, যারা টায়ার 1-এ সফল হয়ে যাবেন, টায়ার বলতে গেলে এখানটায় কিন্তু স্তরের কথা বলা হচ্ছে। হ্যাঁ, প্রথম স্তরের যে পরীক্ষা, সেই পরীক্ষাটাতে 100টি কোশ্চেন থাকবে। প্রতিটি কোশ্চেনের পূর্ণ মান থাকবে 1 করে, পূর্ণ মান হবে 100। আর এর জন্যে সময় পাবেন 90 মিনিট, 1.5 ঘন্টা। যারা শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীরা রয়েছেন, আপনাদের জন্যে আরও 30 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। আপনাদের জন্য নির্ধারিত সময় থাকবে 2 ঘন্টা। তো এই প্রাথমিক স্তরের যে পরীক্ষাটা, সেটার জন্যে কিন্তু আপনাকে প্রাথমিকভাবে টার্গেট নিয়ে জোরদার প্রস্তুতি চালাতে হবে। সেই প্রস্তুতির অনুযায়ী কিন্তু আপনি সাফল্যের যে দিক নির্দেশ সেটা পেয়ে যাবেন। পরবর্তী স্তরের পরীক্ষার জন্য আপনি ছাড়পত্র পেয়ে যাবেন। তো যা বলছিলাম যে 100 নম্বরের যে পরীক্ষা, সেই পরীক্ষার বিষয়বস্তু সেগুলো কিন্তু আপনি তাদের যে অরিজিনাল নোটিফিকেশান, সেটা যদি একটুখানি দেখে নেন, তার মধ্যে পেয়ে যাবেন। তো অনেকক্ষণ ধরে যারা অন্ততপক্ষে মাধ্যমিক পাশ করে বসে আছেন, চাকরি খুঁজছেন, আপনাদের জন্যে খুব ভালো একটা চাকরির কথা বলে দিলাম। আপনারা সে অনুযায়ী আবেদন করতে পারবেন। হ্যাঁ, যারা গ্র্যাজুয়েট রয়েছেন, ব্যাংকিং সেক্টরে চাকরি করতে চাইছেন, আপনাদের জন্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ক্লারিক্যাল ক্যাডার পোস্ট বা আরেক নাম জুনিয়র অ্যাসোসিয়েট পোস্ট 8,904 জনকে নিয়োগ করা হবে। এর জন্যে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। তবে এইবার যারা ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেট, আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে আপনাদের ক্ষেত্রে আবেদন করার আগে তাদের যে ইনস্ট্রাকশান বা হাউ টু অ্যাপ্লাই, সেই বিষয়টা কিন্তু একটু আপনাদের দেখে নিতে হবে। এই 8,904 জনের মধ্যে এসসিদের জন্যে, এসটিদের জন্যে, ওবিসির জন্যে যেমন সংরক্ষিত আসন রয়েছে, তেমনি ইডব্লিউএসদের জন্যে, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যাদের বলা হয়, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের জন্য কিছু পোস্ট সংরক্ষিত রাখা আছে। আর অবশিষ্ট পোস্টগুলো জেনারেলদের জন্যে। অনেকে হয়তো ভাবছেন হঠাৎ করে জেনারেল শব্দটা ইউজ করলাম কেন? হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে, বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে চাকরির জন্যে যে সংরক্ষিত শূন্যপদের কথাটা বলা হয়, সেক্ষেত্রে ইউআর বিষয়টা কিন্তু নেই। অসংরক্ষিত যে বিষয়টা, সেটা কিন্তু নেই। অতএব আমরা অনেক সময় দেখে থাকি যে ইউআর পোস্টগুলির ক্ষেত্রে এসসিরা বা এসটিরা বা ওবিসি প্রার্থীরা, তারাও কিন্তু এখানটায় মেধা অনুযায়ী ভাগ বসাতে পারেন। কিন্তু এসবিআইয়ের ক্ষেত্রে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে এই সুবিধাটা নেই। অবশ্যই আপনারা যখন অ্যাপ্লাই করবেন, আপনারা শূন্যপদের যে বিভাজনগুলো, রাজ্যভিত্তিক বা জোন ভিত্তিক যে বিভাজনগুলো, সেগুলো পুঙ্খানুপুঙ্খ দেখে নিতে হবে। আর যারা দেখে নেন, আপনারাই কিন্তু বিষয়টা খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারেন যে কোন অঞ্চলে শূন্যপদের সংখ্যাটা কত, আর সেই শূন্যপদের সংখ্যা অনুযায়ী আবেদন করার বিষয়টাও কিন্তু সেটা স্মুথলি হয়, সেটা দেখে নিতে হয়। তো যা বলছিলাম, বয়সের সীমারেখাটা 20 থেকে 28 পর্যন্ত যাদের বয়স, যারা জেনারেল প্রার্থী রয়েছেন,
যারা ওবিসি 3 বছর অতিরিক্ত, যারা এসসি এসটি 5 বছরের জন্যে, যারা শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থী রয়েছেন 10 বছরের বিশেষ ছাড় পেয়ে যাচ্ছেন। আর বিশেষভাবে যাদেরকে দেওয়া হয় 7 বছরের জন্য ছাড় রয়েছে। বলেছিলাম যারা ডিভোর্সি বা যারা বিবাহ বিচ্ছিন্ন, আপনাদের জন্যও কিন্তু এরকম 7 বছরের ছাড় রয়েছে অ্যাপ্লাই করার জন্যে, আবেদন করার জন্যে। হ্যাঁ, শেষ তারিখ মে মাসের 3 তারিখের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রেও কিন্তু সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। আর যেটা বলবো সেটা হচ্ছে এটাও কিন্তু 2টো স্তরের পরীক্ষা। প্রাথমিক স্তরের পরীক্ষা টায়ার 1 বা প্রিলিমিনারি বলা হয় এক্ষেত্রে। আর দ্বিতীয় স্তরের যে পরীক্ষা এক্ষেত্রে বলা হয়ে থাকে মেইন পরীক্ষা। তো প্রথম স্তরের যে পরীক্ষা, প্রাথমিক স্তরের যে পরীক্ষা, নির্দিষ্ট তারিখ ফিক্সড হয়নি, স্থির হয়নি, জানানো হয়নি। এটুকুন বলে রাখা হয়েছে যে জুন মাস নাগাদ পরীক্ষা হতে পারে। তবে মূল যে পরীক্ষাটা, মেইন যে পরীক্ষা, সেই মেইন পরীক্ষাটা আবার জানিয়ে রাখা হয়েছে আগস্ট মাসের 10 তারিখে হবে, সেটাও জানিয়ে রাখা হয়েছে। আর এর জন্যে যে সেন্টার, পরীক্ষা কেন্দ্র অবশ্যই আগরতলাতে, সেটা প্রিলিমিনারি পরীক্ষা হোক বা মেইন পরীক্ষা হোক, দুটো পরীক্ষার জন্যই কিন্তু আপনি আগরতলায় বসে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আর এক কথায় আমরা যেটাকে বলে থাকি যে চাকরিও হবে ত্রিপুরায়। আপনি শূন্যপদের জন্যে যে সিবিটি পরীক্ষা, সেই প্রাথমিক পরীক্ষাই হোক আর মূল পরীক্ষাই হোক, পরীক্ষায় বসার যে কেন্দ্র সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ত্রিপুরায়। এটা একটা বাড়তি সুবিধে বলতে পারি। হ্যাঁ, ব্যাংকিং সেক্টর থেকে যদি আবার একটুখানি অন্যদিকে যাই, রয়েছে বিএসএফে চাকরি, রয়েছে আইটিবিপিতে চাকরি। আইটিবিপি ইন্ডো তিব্বত বর্ডার পুলিশ, ডিফেন্সের চাকরি এগুলো। এই চাকরিগুলোর কথা তো নিশ্চয়ই জানেন আপনারা। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু শারীরিক মাপঝুঁকের যেমন ব্যাপার রয়েছে, তেমনি অনলাইনে আবেদন করার পর যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষাও কিন্তু আপনাকে বসতে হবে। হ্যাঁ, এবার যদি ঘুরে ঘুরে আমরা আমাদের ত্রিপুরায় চাকরির কথা বলি, ঠিক কদিন বাদে যে অনলাইনে আবেদন করার যে তোড়জোড় শুরু হবে সেটা হচ্ছে ত্রিপুরা ট্যাট পরীক্ষা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, 30 এপ্রিল থেকে শুরু হবে। প্রায় 50 দিন সময় পেয়ে যাবেন অ্যাপ্লাই করার জন্যে। জুন মাসের 20 তারিখ পর্যন্ত অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। সেটা TRBT, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, সেই TRBTর ওয়েবসাইটে লগ অন করে আপনি আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে এককালীন ছাড়ের সুবিধা নিয়ে টেট পরীক্ষার জন্যে কারা কারা আবেদন করতে পারবেন। টেট 1 এবং টেট 2 বলে দুটো বিষয় রয়েছে। আরেকটু গুছিয়ে বললে সেটাকে আপনি পেপার 1, পেপার 2ও বলতে পারেন, কোনো অসুবিধে নেই। আর 1-এর জন্যে, 1 বলতে যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ানোর যে টিচারের চাকরি, সেটা হচ্ছে টেট 1। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা, সেটা যদি আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তবে আপনার নম্বরটা যাচাই করে দেখা হবে 50% নম্বর রয়েছে কিনা। আর যদি আপনি এসসি বা এসটি হন তবে কিন্তু আপনার 5% ছাড় রয়েছে। আর যদি আপনি গ্র্যাজুয়েট হন, উচ্চ মাধ্যমিকের নম্বরটা আপনার দেখা হবে না। আপনি গ্র্যাজুয়েট হলেই এই টেট 1-এর জন্য উপযুক্ত, কোনো অসুবিধে নেই। এবার আসি টেট 2-র জন্যে। টেট 2 বা পেপার 2 যাই বলি না কেন, তার জন্যে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, নম্বরের কোনো কড়াকড়ি নেই। এবার বয়সের কথা যদি বলি, বয়সের ক্ষেত্রেও কিন্তু কোনো ক্ষেত্রেই, অর্থাৎ টেট 1 বলুন আর টেট 2 বলুন, কোনো ক্ষেত্রেই কিন্তু বয়সের কোনো কড়াকড়ি নেই। অর্থাৎ যে কোনো বয়সের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো অনেকেই হয়তো আটকে উঠেছেন, কি বলছেন,
বয়সের সীমারেখা থাকবে না, টেট পরীক্ষা দেব, তো চাকরির কি মানে ক্ষেত্রে কি হবে? একদম ঠিক। টেট পরীক্ষা বিষয়টা হচ্ছে টিআরবিটি অর্থাৎ যে বোর্ড, যে পর্ষদ, টিচার্স রিক্রুটমেন্টের যে পর্ষদ, তারা এই পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে। আর পরীক্ষায় যে কাট অফ মার্কস থাকবে, অর্থাৎ যে মানের নম্বর পেলে আপনি টেট সার্টিফিকেট পেতে পারেন, সেই টেট সার্টিফিকেট প্রদানের দায়িত্ব রয়েছে সেই বোর্ডের। অর্থাৎ সেই বোর্ড থেকে টেট সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে আপনি যে কোনো বয়সের অধিকারী হন, আপনার শিক্ষাগত যোগ্যতা যদি যথাযথ থাকে, যা বলা হয়েছে তা থাকে, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। টেট সার্টিফিকেট আর টিচারের চাকরি দুটো কিন্তু এক কথা নয়। টিচারের চাকরির জন্যে, টিচার পোস্টের চাকরির জন্যে যখন আপনি আবেদন করতে যাবেন, তখন আপনার প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে অন্যতম কাগজপত্র হচ্ছে টেট সার্টিফিকেটের কাগজ, প্রশংসাপত্র। এবার আশা করি বুঝতে পেরেছেন। অর্থটা হচ্ছে, এবার ধরুন কোনো একজন প্রার্থীর বয়স 40 এভাব, উনি টেট পরীক্ষার জন্যে অ্যাপ্লাই করলেন। টিআরবিটি কোনো বাধা দেবে না, আপনি যথারীতি কল লেটার পেয়ে যাবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা যথাযথ থাকে, যা বলা হয়েছে তা থাকে। আপনি অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, আপনি পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দেওয়ার পর যদি আপনি যে কাট অফ মার্কস বলা হবে, সেই কাট অফ মার্কস যদি আপনি অ্যাচিভ করতে পারেন, তবে কিন্তু আপনি টেট সার্টিফিকেটও পেয়ে যাচ্ছেন। এই টেট সার্টিফিকেট আপনি আপনার ঘরে এনে রাখলেন। এবার অপেক্ষা করতে থাকলেন কখন আমাদের শিক্ষা দপ্তর থেকে সেই বিভিন্ন বিদ্যালয়ে পড়ানোর জন্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বের করবে। ধরুন এবার বিজ্ঞপ্তি বের করলো, সেই বিজ্ঞপ্তিতে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া থাকবে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যা লেখা থাকবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রাসঙ্গিকভাবে যে প্রশংসাপত্রের কথা বলা হবে সেটা হচ্ছে টেট সার্টিফিকেট লাগবে। দ্বিতীয়ত, বয়সের সীমারেখাটায় তখন জানিয়ে দেওয়া হবে, ঊর্ধ্বসীমা একটা নির্দিষ্ট করে দেওয়া হবে। ওই নির্দিষ্ট বয়সের মধ্যে যদি আমার বয়স থাকে, তবে আমি টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবো। ঠিক এই মুহূর্তে কিন্তু আমি বলতে পারছি না যে শিক্ষা দপ্তর যখন বিজ্ঞপ্তি বের করবে সেই বিজ্ঞপ্তিতে বয়সের ঊর্ধ্বসীমা কত থাকবে। এ যাবৎ কাল পর্যন্ত, অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি, সেটাতে শিক্ষা দপ্তরের অধীনে টিচার পোস্টের জন্য যে চাকরিগুলি হয়ে থাকছিল, সেই ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ধরা হয়েছিল 40 বছর পর্যন্ত। এবার বিভিন্ন সময়ে বিভিন্ন যে মন্ত্রী পরিষদের কথা বলি, ওনারা বিভিন্ন সময়ে বৈঠকের মাধ্যমে বয়সের ঊর্ধ্বসীমায় শিথিলতা আনতেই পারেন। সেই পরিপ্রেক্ষিতে যদি কোনো রকম শিথিলতা আসে, তবে হয়তো বয়স উত্তীর্ণ যে প্রার্থীরা, ওনারা হয়তো আবেদন করতে পারবেন। আমি এইভাবে বলার পেছনে একটাই কারণ রয়েছে, বেশ কিছু বয়স উত্তীর্ণ প্রার্থীরা ফোনে জিজ্ঞাসা করছিলেন যে আমার তো বয়স 40 এভাব রয়েছে, আমি টেট বোর্ডের জন্য, টেটের যে পরীক্ষাটা 30 এপ্রিল থেকে যে অনলাইনে ফিল আপ করার কাজটা শুরু হবে, সেটাতে আবেদন করলে আমার তেমন কোনো লাভ হবে কিনা। তখন আমি ওনাকে এভাবেই কথাটা বলেছি। উনি যতটুকু বুঝতে পেরেছেন তো পেরেছেন। আমার মনে হয়েছে এত সংখ্যক প্রার্থী এই বিষয়টা নিয়ে, একটা বিষয় নিয়ে জানতে চেয়েছেন, তাই আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠানে, কাজের সন্ধানে অনুষ্ঠানে, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের জানিয়ে রাখলাম। এরপরও যদি কোনো রকম কৌতূহল বা কোনো রকম জানার আগ্রহ থাকে, আপনাদের আরও একটি উপায় বলে রাখি, সেটা হচ্ছে যে টিআরবিটি রয়েছে, ত্রিপুরা যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, সেখানটায় গিয়ে সরাসরিও কিন্তু আপনারা যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে আসতে পারেন। ওনারা অবশ্যই জানিয়ে থাকেন, পুরো বিষয়টাই বলে থাকেন। আর
বেসরকারি হিসেবে কিন্তু আমরাও রয়েছি। আমাদের কাছ থেকেও কিন্তু যে বিজ্ঞপ্তির বঙ্গানুবাদ অনুসারে বিজ্ঞপ্তিতে যা উল্লেখ রয়েছে সে অনুসারে আপনাদেরকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু আপনাদেরকে বুঝাতে পারি বা বুঝিয়ে থাকছিও। তো যারা আরও অসুবিধে রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিতে পারেন। তো ঘড়ির কাঁটা কিন্তু বলছে কাজের সন্ধানে অনুষ্ঠান আজকের মতন এখানটায় শেষ করে দিতে হবে। আপনাদের আরও আকাঙ্ক্ষা থাকতে পারে, আগ্রহ থাকতে পারে জানার বিষয়ে। আপনাদের সুবিধার্থে এই নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে আপনারা যোগাযোগ স্থাপন করে নেবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে আপনারা এই প্রোগ্রাম দেখে নিতে পারেন। তো চলুন আজকের মতন এখানটায় শেষ করছি কাজের সন্ধানে অনুষ্ঠান নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আগামী অনুষ্ঠানে আবার দেখবেন। নমস্কার আপনাদের, ধন্যবাদ।